রাহু কেতু সরাসরিভাবে গ্রহ নয়, তারা হচ্ছে ছায়া গ্রহ। রাহু সম্পর্কে আমরা আগে জেনেছি। আজ আমরা যেটা জানবো সেটা হচ্ছে প্রথমে কেতু গ্রহ। কেতু হচ্ছে গোপনীয়তা এবং বিচ্ছেদকারক গ্রহ। গোপনীয়তা এবং বিচ্ছেদকারক গ্রহ ব্যবহারিক জীবনে, মানে আমাদের এই যে সাধারণ জীবনযাপনে কেতুর মতন বিঘ্নকারী গ্রহ আর দুটি নেই। এতক্ষণ পর্যন্ত যতগুলো গ্রহ সম্পর্কে আপনারা পড়েছেন, তারা বাধার বিপত্তি যাই দিক না কেন, তারা কিন্তু কেতুর ধারে কাছে কিচ্ছু না। কেতু হচ্ছে সর্বাধিক বিঘ্নকারক গ্রহ। শনি মহারাজ, আপনারা আগে পড়েছেন যে শনি মহারাজ কিন্তু আহ, একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে থাকতে ভালোবাসেন। নির্দিষ্ট আহ, প্রচলিত প্রথা, প্রচলিত নিয়ম, সেগুলোকে শনি মহারাজ মানেন না। মানে মেনে চলেন, সরি, ভাঙেন না। কিন্তু শনি মহারাজ কিন্তু নিজের যে অস্তিত্ব, অর্থাৎ নিজের যে স্থূল অস্তিত্ব, সেটা কিন্তু শনি মহারাজ স্বীকার করেন। আমরা যেহেতু বিঘ্নকারক হিসাবে তাকেও দেখেছি। কিন্তু কেতু হচ্ছে এমন একটি গ্রহ যে কিনা নিজের অস্তিত্বটাকেও স্বীকার করে না। মানে এই কারণে কেতুকে বলা হয় কৈবল্যের কারক। মানে আমিত্ব যেটাকে বলবো, মঙ্গলের আমিত্ব আপনারা জেনেছেন, সেই একটা আমিত্ব। আর কেতুর আমিত্ব সেটা পুরোপুরি ভিন্ন আমিত্ব। সে আমি ছাড়া জগতের কিচ্ছু বোঝে না, আমিটুকু বোঝে। আমির শরীরটাকেও বোঝে না। মানে আমার যে শরীর আছে, আমার যে একটা অস্তিত্ব আছে, এই অস্তিত্বটাকেও সে অস্বীকার করতে চায়। সে কিন্তু মানে সব সময় একটা ভাবস্থ, সমাধিস্থ অবস্থায় কেতু থাকতে পছন্দ করে। মানে স্বার্থপরতার যত লেভেল আছে, স্বার্থপর বলতে আমরা যা বুঝি, কেতু কিন্তু সেই স্বার্থপরদের মধ্যে চরম। কিরকম, মানে এই সংসারের মধ্যেও আপনারা এমন মানুষ দেখতে পাবেন। আগের প্রত্যেকটা গ্রহের রিলেটেড আমরা তো বৈশিষ্ট্যগুলো আমাদের সংসারের মধ্যে খুঁজে পেয়েছি। কিন্তু এই কেতু প্রভাবিত ব্যক্তি, সেই মানুষগুলো এমন মানুষ, ধরুন ঘরের একটা কোণে সে পড়ে আছে, ঘরের একটা কোণে সে পড়ে আছে, সারাদিন ফোন ঘাঁটছে, ফোন ঘাঁটছে, বা সারাদিন খবরের কাগজ পড়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে। তার সংসারে কি এলো, কি গেল, কে কতটুকু ব্যথা পেল, কে কতটুকু যন্ত্রণা পেল, কার কিসে অসুবিধা হচ্ছে, সে কোনো কিছুর ধারে কাছ দিয়ে যাবে না। মানে তার যে স্নান করা উচিত, মানে তার শরীরটাকে ভালো রাখার জন্য, তার যে সময়ে খাওয়া উচিত, বা তার যে নিজেকে নিয়ে যত্ন করা উচিত, মানে নিজেকে নিয়ে আমরা যতটুকু সচেতন থাকি প্রত্যেকে কম বেশি, সে এসবগুলোও করবে না। মানে সে একটা নোংরা জামা কাপড় কবে ধুয়েছে তার ঠিক নেই, হয়তো তার ধারে কাছে গেলে পরে আপনার মানে তার গন্ধ শুকলে দুহাত দূরে আপনি লাফ দিয়ে সরে যাবেন। চুলে কবে লাস্ট আঁচড়েছে বা তেল দিয়েছে বা শ্যাম্পু করেছে তার কোনো ইয়ে নেই। হয়তো দাড়ি রেখেছে, ছেলে হলে দাড়ি, মেয়ে হলে চুল আঁচড়াচ্ছে না। এরকম মানে একদম যাকে আমরা বলি যে একেবারে নোংরা পরিস্থিতি থাকবে, তার পোশাক আশাকের কোনো ঠিকঠাক থাকবে না। ঝুলকালি অন্ধকারাচ্ছন্ন ঘর তার পছন্দ, একেবারে কোনায় পড়ে থাকতে পছন্দ। খুব মানে মানুষদের সঙ্গে মেলামেশা, কথা বলা, এসবগুলো সে করে না। খুব এদের জীবনে স্বল্প সংখ্যক বন্ধু থাকে, খুব বাছা বাছা কয়েকজন, তাও যে এরা একটু ইন্ট্রোভার্ট হয়, এরা যে নিজেদেরকে প্রকাশ করতে পারবে তাও নয়। তো যেটা বলছিলাম, স্বার্থপর, স্বার্থপরের যতগুলো নিদর্শন আছে, কেতু প্রভাবিত ব্যক্তি সেই স্বার্থপরদের মধ্যে চরম স্বার্থপর হয়। কেতু হৃদয় বলে কিন্তু কিছু হয় না। কেতু একেবারেই হৃদয়হীন একজন, মানে একটা গ্রহ। এই কারণে যত পাষণ্ড আছে, যে মানে নেগেটিভ কেতুর প্রভাবে, সেই সব পাষণ্ডদের জন্মচাটে কেতুর হচ্ছে নেগেটিভ প্রভাবের ফলে যে ফলটা হয়, যে মানুষগুলো হচ্ছে ঠান্ডা মাথায় হাসতে হাসতে খুন করতে পারে, ঠান্ডা মাথায় হাসতে হাসতে যারা খুন করে, সেই সব মানুষের চার্টের মধ্যেও যেমন কেতুর প্রভাব থাকবে, তেমনি যে সকল আহ, পুলিশ ম্যাজিস্ট্রেট ফাঁসির আহ, নির্দেশটা লেখেন, সেই সকল ম্যাজিস্ট্রেটের চার্টেও কিন্তু এই কেতুর প্রভাব বর্তমান। একটা মানুষের মৃত্যুদণ্ড লেখা ঠিক কতটা হৃদয়হীন হলে সম্ভব, আপনারা ভাববেন। আমরা প্রাথমিকভাবে বলে দেবো যে ওটা, সেটা তার ডিউটি করছে।
ডিউটি করতে গেলে মঙ্গলের মতন প্রভাব না থাকলে ঠাস ঠাস গুলি মেরে খুন করতে পারবে না, যতই সে মানে দেশের জন্য খাটুক না কেন। মঙ্গলের প্রভাব না থাকলে পালিয়ে চলে আসবে, ওই চাকরি ছেড়ে চলে যাবে। প্রচুর আর্মির ছেলে পিলে আপনারা জানবেন যে তারা জয়েন করেছিল, কিন্তু তারা কন্টিনিউ করতে পারেনি, পালিয়ে চলে এসেছে, এরকম প্রচুর আছে। তো মঙ্গলের ওই প্রভাব না থাকলে তারা যেমন খুন জখমের মধ্যে নিজেকে রপ্ত করতে মানে লিপ্ত করতে পারবে না, তেমনি এই কেতুর নেগেটিভ প্রভাব না থাকলে ঠান্ডা মাথায় খুনের নির্দেশ দেওয়া বা ঠান্ডা মাথায় খুন করা কোনোটাই পারবে না। তো এটা গেল। আর একটা হচ্ছে, কিন্তু আর একটা বৈশিষ্ট্য আছে যেটা বলছিলাম, যে শীতকালে সাপের যে রূপ, শীতকালে সাপ কিরকম থাকে, কুণ্ডলীকৃত থাকে। এমনিতেই আমরা কেতুকে সাপের সঙ্গে তুলনা করি, সাপের সঙ্গে বর্ণনা করি। শীতকালে সাপটা কিন্তু নট নরঞ্চরণ হয়, এরা কিন্তু নড়েও না, চড়েও না, খায়ও না, একেবারে কুণ্ডলীকৃত অবস্থাতেই থাকে। কিন্তু তাদের যে আহ, বিষ সেটা তো কমে না। তো সেই রকম ভাবে কেতু কিন্তু সেই শীতকালের কুণ্ডলীকৃত সাপের মতন। এ হবে জড়ো, এ হবে প্রচন্ড অলস, নড়ে খেতে চাইবে না। হুম। তারপরে বাতিগ্রস্ত, যেরকম বললাম, নোংরা থাকতে পছন্দ করবে। আবার কেতুর প্রভাবে মানুষ কিন্তু প্রচন্ড বাতিগ্রস্তও হয়ে থাকেন, অর্থাৎ ওই একটা বিছানা 14 বার ঝাড়বে, একটা বাসন 10 বার ধোবে, বাথরুম যাবে সকালে একবার ধোবে, বিকালে একবার ধোবে, রাত্রেবেলা একবার ধোবে। এই যে বাতিগ্রস্ত, এই বাতিগ্রস্ততাও কিন্তু কেতুর প্রভাবেই দেখতে পাওয়া যায়। হুম। আর এরা হচ্ছে, আগেই বললাম, গোপনীয়তার কারক গ্রহ। যত রকম গোপনীয়তা পৃথিবী জুড়ে আছে, যত রকম গোপন কার্যকলাপ, সেই সমস্ত গোপনীয়তার কারক গ্রহ হচ্ছে কেতু। এবং আপনাদের প্রত্যেকের জন্মচার্টে যেখানে যেখানে কেতু থাকবে, হুম, সেই যে ভাব, এটাই হচ্ছে আমাদের, এতক্ষণ আমরা কেতু সম্পর্কে জানলাম, এবার আমরা যখন বিচার করব তখন আমরা কেতুকে ঠিক কিভাবে খুঁজে পাবো, মানে কেতুকে আমরা কিভাবে চার্টের সঙ্গে রিলেট করব। প্রথমেই বলেছি কেতু হচ্ছে বিচ্ছেদ কারক গ্রহ, অর্থাৎ কাট করে দেওয়া, কেটে বাদ দিয়ে দেওয়া। তার মানে আমাদের 12খানা ভাবের মধ্যে কেতু যে ভাবটায় বসবে, সেই ভাবের যে কারকত্বগুলো আছে, সেই সুখ স্বাচ্ছন্দ্য, প্রত্যেক ভাব থেকে কিছু ভালোত্ব আছে, সেই সুখ স্বাচ্ছন্দ্য ওই ভাবের থেকে আমাদের লাইফ থেকে বাদ দিয়ে দেবে, একেবারেই কাট, ওটা আমরা পাবো না। এবং যতদিন পর্যন্ত আমরা মানিয়ে নিতে না পারবো, যেটা আমরা আমার চার্টের মধ্যে রয়েছে, আমি এটা আমি তবুও চেষ্টা করে যাচ্ছি, তবুও চেষ্টা করে যাচ্ছি, যতদিন আমরা ওটা পাওয়ার চেষ্টা করব, ততদিন আমরা একদম অ্যাসুরলি সেটা আর পাবো না। কিন্তু যেদিন থেকে কেতুর মূল মন্ত্র বা কেতুর কিওয়ার্ড আমরা আগেও মনে হয় বলেছিলাম, সেটা হচ্ছে লেট গো। কেতু এটা শুনতে চায়, চলো ছাড়ো। কেন কি, এই যে জাগতিক যা কিছু, সেই জাগতিক কোনো কিছুর সঙ্গে কিন্তু কেতুর কোনো রকম কানেকশন নেই। কেতু কাট করে দেয় একটা উদ্দেশ্যে, যে ওই যে পার্টিকুলার কেতু 12টা ভাবের মধ্যে কারোর যে কোনো একটা নির্দিষ্ট ভাবে রয়েছে। কেন রয়েছে আমরা আগেই জেনেছি, যে ভাব চার্ট, সরি, লগ্ন চার্ট মানে হচ্ছে আমাদের প্রারব্ধের একটা স্ন্যাপশট। তো সেই যে পার্টিকুলার ভাবটাতে কেতু রয়েছে, তার অর্থই হচ্ছে লাস্ট জনমে, হুম, বা লাস্ট একাধিক জনমে হতেই পারে, আপনি ওই পারপাসের যে মানে ওই যে ভাবটা পারপাস যা যা কারকত্ব ছিল, সেটা টু মাচ ইউজ করে ফেলেছেন। ফলত ওই ভাবটায় আপনার আর কিছু বাকি নেই। এ জনমে আপনাকে সেই ভাবের সুখ থেকে রত থাকতে হবে। ঈশ্বর আপনাকে এই জনমে সেই ভাবের সুখটা আর দেবেন না। কিরকম, ধরে নিলাম 7th হাউসে কারোর কেতু আছে, 7th হাউস থেকে আমরা বিবাহ দেখি, দাম্পত্য সুখ দেখি। সেই ভাবটায় যদি কোনো রকম ভাবে কারোর কেতু বসে, তাহলে এটা সিগনিফাই করছে যে দাম্পত্য জীবনের যে সুখ, সেই সুখটা কিন্তু আপনার এ জন্মে হবে না। চারিদিকে যে দেখবেন কপত কাপতি তারা কত সুখে আছে, সেই সুখটা কিন্তু আপনি পাবেন না। দুজনের মধ্যে বিচ্ছেদ, সেটা মানসিক বিচ্ছেদ হতে পারে, সেটা শারীরিক বিচ্ছেদ হতে পারে, বিচ্ছেদ কিন্তু হবেই। হয়তো এক এক বিছানায় আছেন। ম্যাম, একটা কোয়েশ্চেন আছে। 7th হাউসে কেতু থাকলে আহ, যতটা জানি আর কি, এক্সটার্নাল ম্যারিটাল অ্যাফেয়ারও নাকি হয় না, 7th হাউসে। না, 7th কেতুর সঙ্গে, ওটা কি রাহু থাকলে হয় তাহলে?
হ্যাঁ, রাহু থাকলে হয়। কেতু কি সেভেন্থ করে? হাউসে না? কেতু এখন সেভেন্থের থেকে, আমরা সেভেন থেকে দাম্পত্য সুখটা দেখি তো, এবং দেখি কামজ রিলেশনশিপ, তাই তো? সেই জায়গাতে যদি কেতু মানে এমন করে দেয় যে আপনাদের সেই আকর্ষণটাই আর নেই, ওর সঙ্গে যদি অন্য কানেকশন থাকে অন্যরকম ভাবে সে অ্যাফেয়ারে জড়াতে পারে, কিন্তু কেতু থাকলেই অ্যাফেয়ারে জড়াবে এরকম কোনো সূত্র নেই, সূত্র একাধিক আছে। এবার তো সেই কারণে তাদের দাম্পত্য সুখটা নষ্ট হচ্ছে। এবার যখনই আপনার জীবনে আমরা জানবো, রাহু হচ্ছে অ্যাটেনশন, রাহু যে ভাবটায় থাকে মানুষের সেই ভাবটার প্রতি অ্যাটেনশন তৈরি হয় বা অ্যাটেনশন পাওয়ার ইচ্ছা তৈরি হয়। আর কেতু যে ভাবটা থাকে সেটা হচ্ছে ইন্টেনশন। এটা আপনারা লিখে নিন, রাহু হচ্ছে অ্যাটেনশন, আর আচ্ছা, আর কেতু হচ্ছে ইন্টেনশন। এবার যেটা আমরা জানবো আমাদের জীবনে, উম, যখনই আহ, কোনো কিছু আমরা পাচ্ছি না, যখন আমাদের জীবনে কোনো কিছু আমরা ডেফিনেটলি পাচ্ছি না, আমাদের কিন্তু সেই বিষয়টার উপরেই আগ্রহ প্রবল থাকে, আমরা সেইটা পেতেই কিন্তু মরিয়া হয়ে যাই, তাই কি না? যখন দেখছি আমার সেভেন্থ হাউসে কেতু, আমি জানি না আমার দাম্পত্য জীবনে সুখ নেই, আমি কিন্তু ওই সুখটা পাওয়ার জন্য মরিয়া হয়ে যাব, ঠাকুর বাড়ি যাচ্ছি, এখানে যাচ্ছি, ওখানে যাচ্ছি, একাধিক ক্রিয়াকলাপ করে ফেলছি। ধরুন আমি জানি না যে আমার সেভেন্থে কেতু আছে, তো কেতু থাকার পরে যদি এই সমস্যাটা হয় এবং আমরা যদি একাধিকবার ওই দাম্পত্য সুখটাকে পাওয়ার ইচ্ছায় কর্ম করে যাই, তাহলে কিন্তু ওই সুখ কোনো কালেই আমরা পাবো না এ জন্মে। কিন্তু যদি কখনো এটা মেনে নিতে পারি, যেটা কেতু চায়, যে তোমাকে বোঝানো হচ্ছে আমাদের জীবনে জ্যোতিষ, যে আলোচনা জ্যোতিষের যে প্রয়োজনীয়তা আমাদের জীবনে, সেটা কি কারণে? ভাগ্য পরিবর্তন করে দেওয়ার জন্য? কখনোই না। আমার ভাগ্যটা কি সেটা বোঝার জন্য, আমার ভাগ্যটা যা আছে সেটা বুঝে আমি আমার কর্মটাকে রূপায়িত করব, যে আমার জীবনে এইটা হবে না, এটা হওয়ার নয়, আমার সেখান থেকে সরে এসে তার সাপেক্ষে যে কর্মটা করলে আমার জীবনে উন্নতি সাধন হবে, আমি সেই কর্মটা করব। তাহলে কেতু বলছে লেট গো, যে কোনো জায়গাতেই তোমার আমি থাকি না কেন, ওই ভাব সংক্রান্ত চাহিদাটা তোমাকে মন থেকে ছাড়তে হবে, তুমি ছেড়ে দাও। যেদিন থেকে আমি বলে দেব লাগবে না আমার আর দাম্পত্য সুখ, আমি ওখান থেকে যা যা আসা সব ত্যাগ করে দিলাম, মানে মুখে বলা না, অন্তর থেকে, সেদিন কিন্তু কেতু তো আবার ফিরে দেয়। কিন্তু সেই লেট, ম্যাম, হ্যাঁ, কেতু 12 নম্বর ঘরে বসলে কি হয় মানুষের? দেখো 12 নম্বর ঘরে অনেক কারকত্ব, আমরা তো অনেক কারকত্ব পড়িনি, আজকে পড়বো, সব পড়বো, তোমরাই নিজেরাই বিচার করবে, এটা আমরা আগে কেতু ওকে ম্যাম, শেষ করে নিই, হ্যাঁ। ঠিক আছে। হ্যাঁ, তো এই হচ্ছে কেতু। তো কেতু কাট করে কোনো কিছু ঘটনা পৃথিবীতে ঘটে, তার তো একটা প্রতিক্রিয়া থাকবে ঘটনার, কোনো ক্রিয়ার তো সমপরিমাণ বিপরীত প্রতিক্রিয়াটাও থাকবে। কাটবে কেন? সে যে কেটে দিচ্ছে, কেতু যে একটা জায়গা থেকে আমাদেরকে কেটে দিচ্ছে, কেটে দিচ্ছে কেন, তার তো একটা উদ্দেশ্য থাকবে। কেটে দেওয়ার কারণটাই হচ্ছে এই সুখ থেকে কাট করে, জাগতিক সুখ থেকে কাট করে সে আধ্যাত্মিক কানেকশনটা জুড়ে দেয়। যখনই আমাদের এই জীবনে, ধরো আমি, দেখবে যত মহান সাধু সন্ত হয়েছে, প্রেমে কি বলে ছ্যাঁকা খেয়েছে, ব্রেকআপ হয়েছে, তারপরে সে সংসার ত্যাগ করে দিয়েছে, দিয়ে সে মহান সাধু। এবং এই যে কেতুর প্রভাবে, মানে যখন কেতুর প্রভাবে কেউ কোনো আহ, আগে যেমন বললাম পাষণ্ড হয়, তেমন যেমন পাষণ্ড হয়, তেমন কিন্তু মহান শিষ্য যারা যোগী তপস্বী, সেরকম মানুষও কিন্তু তৈরি হয়। হুম, রাহুর প্রভাবে কিন্তু ভণ্ড সাধু তৈরি হয়, কিন্তু কেতুর প্রভাবে কিন্তু ভণ্ড তৈরি হয় না, সে সঠিক মানে একদম পিওর গোল্ড, ওইটা তৈরি হয়ে যায়, যে একদম সে আধ্যাত্মিকতার মার্গে গিয়ে চরম উন্নতি সাধন করলো। হুম, আগেও বলেছি যে রাহু হচ্ছে যখন আধ্যাত্মিকতা, এই যেমন ইসকনেতে আপনারা দেখবেন, বা ধরুন যে পাড়ায় সংকীর্তনগুলো হয় না, ওই যে নামযজ্ঞের অনুষ্ঠান, সেখানে দুহাত তুলে খোল করতাল বাজিয়ে কৃষ্ণের গান হচ্ছে উত্তাল ভাবে, মানে শুধু কৃষ্ণের গান বলে নয়, যেখানে যেখানে যে ধর্মের অনুষ্ঠানে উত্তাল ভাবে আয়োজন করা হয়, সেটা কিন্তু রাহু প্রভাবিত ভক্তি। কিন্তু কেতুর প্রভাবে প্রভাবে ভক্তিটা কিন্তু ওই রকম নয়। কেতুর প্রভাবের ভক্তি আপনি চলে যান আহ বেলুড় মঠে, সেখানে আপনি কি দেখতে পারবেন সন্ধ্যাবেলায়, যারা যারা আপনারা গেছেন, আপনারা আশা করি প্রত্যেকেই গেছেন, সন্ধ্যা আরতিটা কি কিরকম হয়, ওখানে বসলে একদম পিনপতন নিস্তব্ধতা, একটা মানুষ নিজেকে পুরো নিজের মধ্যে থেকে বের করে আনতে পারে।
সমস্ত ইহজাগতিক যা কিছু আহ, লালসা থাকে, সেখান থেকে যেন আমরা ডিসকানেক্টেড হয়ে একটা কোথায় আমরা কানেক্ট করে ফেলি। এত শান্তি, এত সেখানের একটা নির্দিষ্ট কোণে বসে নীরবে চোখ বন্ধ করে জপ করা, এই যে ভক্তি, সেটা কিন্তু কেতু দিয়ে থাকে। আচ্ছা, এবার আপনারা খাতা কলমে লিখে নিন কেতুর কারকত্বগুলো। মনের মধ্যে, মনের মধ্যে কেতু দেয় আধ্যাত্মিকতা, জড়তা, আলস্য, অনুভূতির অভাব। যখনই যখনই আমরা এই কথাটা বলি না, কি পাষণ্ড রে তুই, তোর কি মন বলে কিছু নেই, এই কথাগুলো আমরা যে মানুষটার উদ্দেশ্যে বলছি, সেই মানুষটা কেতু দ্বারা প্রভাবিত। ঔদাসীন্য, মুক্তি, সমাধিস্থের ভাব, আছি কিন্তু নেই, কোথায় যেন একটা আছি। সমাজের মধ্যে লিখুন পঙ্গু, মানে মূর্ছিত ব্যক্তি, অজ্ঞান হয়ে যাওয়া যে মানুষ হয়, যার জ্ঞান নেই, বা যে মানুষটা অজ্ঞানের মতন জীবনযাপন করছে, সামাজিক জ্ঞান নেই, সামাজিক কোনো কানেকশন নেই, এরকম মানুষ। পঙ্গু শনি মহারাজকেও নির্দেশ করে বলেছিলেন। হ্যাঁ, শনি মানে তাহলে মহারাজকে, শনি মহারাজের পঙ্গুত্বটা তো হচ্ছে ধরো একটা পা খোড়া, কিন্তু সে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। হুম, আর ধরো যার দুটো পাই নেই, একেবারেই সে অচল, সেটাকে আমরা আবার কেতুর সঙ্গে কানেক্ট করবো। ম্যাম মানে, আর একটা কথা বলছি। বলো, হুম, বলুন বলুন, আপনি বলেনি। তোমারটা বলো, তারপরে আমি আবার ঢুকে যাব। হ্যাঁ, আমরা দেখি যে যেখানে সেখানে পুজোটা মেন না হয়ে, যেমন আমি আমাদের বাড়ির কথা বা আশেপাশে যে কালী পুজো হচ্ছে, সেখানে আবার খাওয়া দাওয়ার একটা বিশাল মানে সেই পুজো হোক না হোক মানুষকে খাওয়ানোর একটা চল, সেটাও কি রাহু প্রভাবিত? এক্স্যাক্টলি, মানে সেখানে আমার এটা খুব খারাপ লাগে যে মানে মায়ের পুজোতে মায়ের সাধন ভজন হচ্ছে না, কিন্তু কে খেলো না খেলো ওটাই বেশি প্রায়োরিটি এক্স্যাক্টলি, হয়ে পড়ছে। যেখানেই দেখবে অতিরিক্ত জাঁকজমক, সেটাই হচ্ছে রাহুর প্রভাব। তাদের কাছে সাধন ভজনের বিষয় বেশি। ফ্রাইড রাইস আলুর দম, কাশ্মীরি আলুর দম ফ্রাইড রাইস হয়েছে কিন্তু কালী পুজোর প্রসাদ, হ্যাঁ, তাহলে দেখুন ধরে একদম বিষয়টা হয়েছে। ওখানে তো কাশ্মীরি একদম একদম খাওয়ার কথা নয়, ভোজ। একদমই মানে আমরা সাধারণত ভাবে কালী, মা কালীর সাধনায় মানে সর্বোত্তম আমরা প্রসাদ পেয়েছি খিচুড়ি, মহা একদম অন্ন, তাই তো। কিন্তু এখন ফ্রাইড রাইস, কাশ্মীরি আলুর দম। তো এই যে একদম ব্যাপারটা, একদম এখানে কি আসছে, এখানে দেখনদারি। আর এই রকম হঠাৎ করে কালী পুজোর চাল চলন কাদের হয়, যাদের খুব হঠাৎ করে পয়সা হয়েছে, যারা দুই নম্বরই ব্যবসার সঙ্গে যুক্ত, যাদের সাদা টাকা কালো টাকার ব্যাপার থাকে, এই রকম মানুষ। বা ধরো আগে তারা একরকম জীবনযাত্রায় ছিল, হঠাৎ করে সেই জীবনযাত্রাটা উন্নতি হয়েছে, এ ধরনের মানুষই এরকম ট্র্যাডিশনটা দেখবে। আর বাকি যারা মানে জন্ম জন্মান্তরে সাধক সাধিকা, বা তাদের গৃহদেবী কালী, তাদের বাড়িতে যে পুজোটা হয়, সেখানে কিন্তু এই ধরনের জাঁকজমক দেখবে না, সেখানে সেই চিরাচরিত যা ছিল তাই আছে। হুম। তো এই জাঁকজমক যেখানেই, সব হচ্ছে রাহু প্রভাব। না, আমি মানে স্বপ্নে পেয়েছি, রিসেন্ট শুরু করেছি, কিন্তু এইটা আমার ভালো লাগে না। কিন্তু আমার শ্বশুর বাড়িতে না মানুষকে প্রসাদ এ তো এইটুকুনি পাওয়া যায়, অত মানুষ এসে কে খেলো, আমি পুজো করব কখন যে কে খেলো কে না খেলো, ও প্রসাদ পেলো, প্রসাদই হয়নি, পুজোই হয়নি, তার মানে মানুষকে খাওয়াও আগে। মানে আমার এত বিরক্ত লাগে। প্রথম বছর আমি নিজের মতো যেটুকুনি পেরেছি করেছি, ওটাতে আমার যা আনন্দ হয়েছে, তার পরের বার থেকে এরা এমন করে, মানে আমার বিরক্ত লাগে যে আমি মাকেই সেবা করতে পারছি না, তার কাছে দুদণ্ড বসতে পারছি না। আর এই হুম, এখন কিছু করার নেই, সামাজিক অবস্থা, তুমি তোমার যে পরিবারের মধ্যে পড়েছো, তাদের যে ব্যাপার, এবার তোমার যদি ভালো না লাগে, তুমি অবশ্যই সেটা করো না, তুমি তোমার মায়ের কাছেই বসে থাকো, বাকি বাকি লোকজনরা সামলে নেবে। তুমি মায়ের পায়ের কাছে বসে সাধন ভজন করো। আচ্ছা, সেটাই। তারপরে আমরা বলছিলাম হ্যাঁ যে, ম্যাম, তাহলে হ্যাঁ, হ্যাঁ ম্যাম বলছি, ম্যাম বলছি তাহলে মূর্তি পূজা মানেই তো রাহুর প্রভাবিত ম্যাক্সিমাম। ওকে, আমাদের হিন্দু সমাজে যে আমরা না না, মূর্তি পূজা একেবারেই করছি, নয়। কিন্তু মুসলিমদের মূর্তি পুজোর সঙ্গে রাহুর মুসলিম বা কানেকশন নেই। বৌদ্ধ ধর্মে দেখুন তারা তাদের মধ্যে সাইলেন্স ব্যাপারটা আছে। তা তা কেন হবে, যে কত আপনার সারা ভারতবর্ষ জুড়ে রাশি রাশি মন্দির যেখানে মূর্তির পুজো হচ্ছে, সেখানে কি সব সময় ওরকম আড়ম্বর হয় নাকি? আড়ম্বর, না আরাধনা, আরতি, এগুলো কিন্তু আলাদা আলাদা। ওটা বিষয়টা বুঝতে হবে যে দক্ষিণেশ্বর মায়ের সামনে সন্ধ্যাবেলা আরতি হয়, আপনারা দেখেছেন?
সেই আরতির মধ্যে কি ভীষণ লম্পজম্প বিষয়টা থাকে? আপনারা যদি কখনো হুম। ইসকনে যান, ইসকনে গিয়ে দেখবেন এখন বর্তমানকালে ইসকনে যাওয়ার খুব একটা হিড়িক হয়েছে। কারণ হচ্ছে সেখানে গিয়ে মানে সাধারণ যারা কিন্তু ভক্তবৃন্দ নয়, সাধারণ মানুষ একেবারেই, যারা টিনেজ বা ধরুন 30-35-এর মধ্যেকার, আপনি খবর নিয়ে দেখবেন এরা যায়। কারণ হচ্ছে উত্তালভাবে নাচা যায়। হুম। যারা একটু নাচতে ভালোবাসে, বিয়ে বাড়িতে গেলেই নাচার কোণ খোঁজে, তারা দুহাত তুলে নাচছে, কতটা তাদের মধ্যে ভাব আছে। হুম। কতটা তাদের মধ্যে ভাব আছে এটা কোনো ব্যাপার না, পাগলের মতন নাচছে। কিছু মানুষের মধ্যে তো অবশ্যই ভাব আছে, তারা ভক্তি ভাবে হয়তো বিগলিত, কিন্তু বাকিরা তারা শুধু দেখানোর জন্য নাচে। এবং সেই নাচের আবার একটা স্টাইল আছে। বৈষ্ণব যারা তারা একটা নির্দিষ্ট স্টাইলে নাচছে। আপনারা দেখবেন মানে আমি দেখাতেও পারি যে কেউ এরকম হাত উঁচু করে যাচ্ছে, আবার আসছে, ওইটা আবার বাকিরা ফলো করছে। এটা কি, এটা কি, কি বলবো, এই যে নাচটা, এই নাচটাকে কি ভক্তি বলবেন না প্রদর্শন বলবেন? বলুন। হ্যাঁ, ওটা তো প্রদর্শন হচ্ছে। এই হ্যাঁ। আহ, প্রদর্শনটা রাহু কেন্দ্রিক, কিন্তু মূর্তির সঙ্গে ভাবে আরতি করছেন, ঘন্টা বাজাচ্ছেন, ঢাক বাজাচ্ছেন, এটা কিন্তু রাহু নয়। এটা কখনোই রাহু নয়। কিন্তু আচ্ছা আচ্ছা। যেখানে আপনার ওই দেখানদারি ব্যাপারটা আছে, করছি কম কিন্তু দেখাচ্ছি বেশি, জাঁকজমকের আড়ম্বনা, দেবীর যে মূর্তির যে সৌন্দর্য, সে তা কারোর, আপনি জিজ্ঞেস করবেন যে অমুক বাড়িতে কালী পুজোয় গেছিলে, হ্যাঁ গেছিলাম, মায়ের কি রং ছিল গো, কালো না নীল? বলতে পারবে না, কারণ তারা তো আচ্ছা, সেলফি ছিল। আমি বলছি মুসলিমদের কিন্তু এই দেখানদারি ব্যাপারটা কিন্তু কম থাকে, তাহলে কি ওদের কি কেতু প্রভাবিত ওরা বেশি? দেখানদারি মুসলিমদের কম থাকে? তাহলে ওই আর হাই হুসিন হুই হুই হোসিন বলে যে একটা অনুষ্ঠান হয়, রাস্তার মধ্যে রক্ত বহানো, ওটা কি? মহরম। হ্যাঁ, মহরমে সেটা হয়, ঘটে। হ্যাঁ, কিন্তু মুসলিমদের, মানে এই যে আমাদের যে বক্স মুসলিমরা বাজানো সকাল মাইক সন্ধ্যা, বাজানো এগুলো আচ্ছা হয় না, আচ্ছা, এই যে আচ্ছা, বক্স শুনুন না, বাজানো মাইক বাজানো এগুলো হয় না ওদের, হ্যাঁ। মাছ বাজানো মাছ বাজানো হয় না। আপনি মুসলিম এলাকার না আশেপাশে দেখেছেন ভোর 4টে থেকে শুরু হয়, না না, আজান সেটা তো মুসলিম, সেটা নামা, হ্যাঁ সেটা তো আজান পড়ে ঠিকই আছে। কিন্তু মুসলিমরা। আমাদের এই যে বিরাট মানে পুজোকে কেন্দ্র করে যে বক্স বা মাইক বাজানো হয়, সেটা তো ওদের হয় না। আপনি কিন্তু ব্যাপারটায় গুলোচ্ছেন। বক্স মাইকে কিন্তু রাহুর কথা নেই। বক্স মাইকে আপনি, আপনার বাড়িতে কালী পুজো হচ্ছে, আপনি একটা বক্স বাজিয়ে সেখানে আহ, সাবা সঙ্গীত চালিয়েছেন, এখানে কিন্তু রাহু নেই। হুম। কিন্তু আপনি বক্স বাজিয়ে তুরুক তুরুক তুক তারারা এই গান শুনছেন কালী পুজোর দিন, ওখানে রাহু আছে। হ্যাঁ। আর আর মুসলিমরা, মুসলিম মানেই হচ্ছে রাহু। মুসলিম টোটাল ব্যাপারটাই রাহু। ঠিক আছে। ওদের মধ্যে আহ, সমস্ত কিছুতে উগ্রতা, কোথাও আপনি শালীনতা পাবেন না। আপনি যেটা বলছেন কেতু মানে কি ধাতু, একদম সমাধিস্থ হয়ে যাওয়া। ওরা সমাধিস্থ হতে পারে কখনো? ওদের একটা ডাক দিয়ে দেখুন, একটা ধর্মীয় অনুষ্ঠান মানে না, সে সেন্স তো ওদের নেই। ওরা কখনোই কেতু হতে পারবে না, ওদের মধ্যে সমাধিস্থ ভাব আসবেই না। ওরা সব সময় নিজেদেরকে জাহির করতে পছন্দ করে এবং করবেও। সকাল ওদের প্রত্যেকটা মুহূর্তে 4:45-এর সময় থেকে আজান শুরু হয়, তারপরে নির্দিষ্ট সময় 4:45, আবার 12:30, আবার 5:45, এইরকম ভাবে যে ওদের দেখানদারি, যে আহ, বোঝানোটা, সেটা কখনোই কেতুর নয়, সেটা অবভিয়াসলি রাহুর। আর মাইক বাজানোটা আপনার বাড়িতে বা আপনার আশেপাশের বাড়িতে নির্দিষ্ট অনুষ্ঠানের দিন অনুষ্ঠান হয় মানে সুফিবাদটা, আচ্ছা সুফিবাদটা হতে পারে। ওই সুফিবাদ নিয়ে আমার ধারণা নেই। মানে মুসলিম সমাজ ব্যবস্থা নিয়ে আমার খুব একটা বেশি ধারণা নেই যে তাদের মধ্যে কি কি হয় আপনার ম্যাম বাড়িতে। হ্যাঁ বলুন। কখনো কি মুসলিম ক্লায়েন্ট আসে আসে কি কখনো, হ্যাঁ নাকি আসে, সেটা খুব অবশ্যই আসে। এবং যারা আসে তারা কিন্তু ওই মুসলিম ব্যাপারটা মানে গোড়া ব্যাপারটা, সেটা তাদের মধ্যে থাকে তাদের না। না? যারা গোড়া মুসলিম তারা আসতে চায় না, কিন্তু গোড়া যারা নয় তারা অবশ্যই আসে। আচ্ছা এই টপিকটা আমরা এবার বাদ দিয়ে যাবো, ঠিক আছে? হিন্দু মুসলিমে আমরা ঢুকবো না। যার হ্যাঁ। যেরকম ধর্ম সে সেরকম পালন করবে। আমাদের বিষয়বস্তু ছিল কেতুর যে ধর্মের ব্যাপারটা বা কেতুর যে আধ্যাত্মিকতাটা, সেটা হচ্ছে সমাধিস্থের মতন, জপের মতন। আর আপনাদের সকলকেই অনুরোধ করছি এই কন্ট্রোভার্সিমূলক আলোচনা ক্লাসের মধ্যে করবেন না, ঠিক আছে? আচ্ছা আমরা কোথায় ইয়ে করছিলাম, সেটা হচ্ছে উদ্ভিদের মতন যারা জীবনযাপন করে, মানে আছে কিন্তু নেই, যেরকম উদ্ভিদ থাকে। তারপরে হচ্ছে কীটপতঙ্গ, বিষাক্ত কীটপতঙ্গ, যেমন কাঁকড়া বিছে, স্যাঁতসেঁতে জায়গায় যে সমস্ত ইয়েরা থাকে, কীটপতঙ্গরা থাকে জলজ জায়গাতে, সেই ধরনের পোকামাকড়।
নালা নর্দমা, অপরিষ্কার স্থান, বাড়ির মধ্যে ঝুলকালি যে পড়ে থাকে সেগুলো, কঙ্কাল, কারাগার, কয়েদি। গুপ্তচর, তন্ত্র সাধনা, এবং যে কোনো রকমের গুপ্ত কাজ। আচ্ছা, এই যে ক্লাসটা আজকে রেকর্ড হচ্ছে, এটা সম্ভবত ইউটিউবে আপলোড করা যাবে না। যাবে না কারণ হচ্ছে আমাদের এই মাঝখানে কিছু আলোচনা। এটা আমরা আমরা প্রাইভেটলি গ্রুপে দিয়ে দেবো, ঠিক আছে? হুম। আচ্ছা, ঠিক আছে। তো এই গেল কেতু। কেতু নিয়ে আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা চলে আসব ভাবে। আপনারা প্রথমেই একটা ছক আগে আঁকুন, বড় করে একটা ছক আঁকবেন। ম্যাম, কেতুর রোগ আর কেতুর খাবারগুলো একটু যদি। বাসি রকম, যত রকমের বাসি খাবার সব হচ্ছে কেতু রিলেটেড খাবার। আর রোগ হচ্ছে গুপ্ত, মানে যে কোনো গুপ্ত রোগ, এবং ফাঙ্গাল ইনফেকশন, এই ধরনের অ্যালার্জির সমস্যা থাকে। আর হচ্ছে যে ধরনের রোগ সহজে চট করে ধরা পড়ে না, মানে ক্রনিক যে রোগগুলো, মানে হয় না অনেক দিন ধরে রোগটা আছে কিন্তু ধরা পড়ছে না, এই ধরনের রোগ। ও যে গোপনীয়তাটা দেয়। আর হচ্ছে একটা কথা, এটা হচ্ছে আপনাদের ইসের জন্য বলে রাখছি, সেটা হচ্ছে আম, কেতু আপনাদের যার চার্টে যত নম্বর ভাবে আছে, সেই ভাব রিলেটেড তথ্য আপনাদের কিন্তু গোপন রাখতে হবে। কেতু সেটাই বলে। মনে করুন আপনার সেকেন্ড হাউসে কেতু আছে, তাহলে সেকেন্ড হাউস থেকে আমরা ধন সম্পত্তি দেখি, ব্যাংক ব্যালেন্স দেখি। তো আপনার কিন্তু এই বিষয়ের যা কিছু তথ্য একদম খুব কাছের মানুষ ছাড়া শেয়ার করা যাবে না। তো এইবার আজ আমরা সেই ভাবটা জানবো। এই যে আমরা ছকটা এঁকেছি, এই ছকের মধ্যে 12খানা রাশি আছে। এটা হচ্ছে কালপুরুষের চার্ট। কালপুরুষের চার্টের এই প্রথম ঘরটা, এটা হচ্ছে 1 নম্বর ঘর। আমরা জানি এই মেষ রাশির ঘরটা 1 নম্বর, এটা 2 নম্বর। এরকম করে আপনারা লিখুন। এই ঘরটা এসে না দাঁড়াবে হচ্ছে 12 নম্বর। যদি এই ঘরটার মধ্যে, এই যে চারটা এঁকেছি, যদি কারোর মেষ লগ্ন হয়, যদি কারোর মেষ লগ্ন হয়, তাহলেই এইটা 1 নম্বর ঘর, এটা 2 নম্বর ঘর, এটা 3 নম্বর ঘর, এটা 4 নম্বর ঘর, এইরকম ভাবে করে এটা হচ্ছে 12 নম্বর ভাব। এই প্রত্যেকটা ঘরকে বলা হয় ভাব, এক একটি ভাব। এই ভাবটা কি? ভাবটা হচ্ছে আমাদের প্রারব্ধ, অর্থাৎ আমরা আগের জন্মে যা যা করে এসেছি, সেই কর্মফলের একটা ছোট করে বিজ্ঞপ্তি। এই যে 12খানা ভাব, এই 12খানা ভাবের মধ্যে লুকোনো আছে আমাদের মানে জীবনের জন্মগ্রহণ থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত সমস্ত বিচার্য বিষয়, সমস্ত চাহিদার বিষয়। আমরা একটা মানুষ হয়ে আমাদের জীবনে যা যা চাইতে পারি, যা যা আমাদের প্রয়োজন, সেই সমস্ত বিষয়গুলোই আমরা এই 12খানা ভাব থেকেই বিচার করে থাকি। এই 12খানা ভাব আমাদের জীবনে সেটা প্রদান করে থাকে। এবার এই 12টা ভাব বললাম প্রদান করে থাকে। কিভাবে প্রদান করবে? প্রদান করবে হচ্ছে 12টা ভাবের মধ্যে অবস্থিত গ্রহ, গ্রহ দৃষ্টি বা গ্রহ সমন্বয় ইত্যাদির মাধ্যমে। এই চার্ট আমাকে বলছে যে আমি এই জন্মে যে আমি চাহিদাটা করছি, যে পার্টিকুলার আমি যে এই জীবন এই জিনিসটা চাই, সেই চাওয়াটা আমার ভাগ্যে কতখানি আছে, সেটা এই চার্টটা বোঝাবে। এবং সেই সাপেক্ষে আমি কি পেতে পারি, আমি চাইলেই তো সবকিছু পেয়ে যাব না, আমি কতটুকু পেতে পারি,
সেই পাওয়ার যে গ্রাফটা, সেটাও আমাদের এই চারটাই বোঝাবে। কতটুকু পেতে পারি সেটুকু আমি জানলাম। এইবার এই যে সমস্যা আমার জীবনে উৎপন্ন হয়েছে, সেই সমস্যাটাকে আমি জীবনে কাটাতে পারবো। সেই কাটাতে পারবো কিভাবে? আমার কর্মের মাধ্যমে। আমি এমন কিছু কর্ম জন্মে করব যে আমার যা যা প্রিভিয়াস পাপ ছিল তার কিছুটা খণ্ডন হয়। সেই করবোটা কিভাবে করব, সেই উত্তরটা দেয় হচ্ছে আমাদের ভাবপতি বা ভাব লর্ড। এইটুকু ক্লিয়ার হয়েছে? এইটুকু কি ক্লিয়ার হলো যেটুকু বললাম? হ্যাঁ ম্যাম। আচ্ছা, হ্যাঁ ম্যাম। যে ঘরটা লগ্ন হবে সেইটা হচ্ছে 1 নম্বর ঘর, তারপরের ঘরটা হচ্ছে 2 নম্বর ঘর। তাহলে আমি ধরবো, উত্তর দিতে হবে। সেটা হচ্ছে এই ঘরটা হচ্ছে সিংহ রাশির ঘর, তাই তো? সিংহ রাশির ঘর। মণিশঙ্কর বাবু কোথায় চলে গেল? যা। ম্যাম, হ্যাঁ, শেয়ারটা করুন। দাঁড়াও, যা বাবা, দাঁড়াও আবার করছি, ওটা একটু গন্ডগোল হয়েছে। এবার এসছে? দেখতে পাচ্ছো সবাই? হ্যাঁ ম্যাম। আচ্ছা। সায়ন্তী, সায়ন্তীই বলুন যে এই যে সিংহ রাশির ঘর, এই ঘর সাপেক্ষে 9 নম্বর ঘর কোনটা হবে? 9 নম্বর ভাব। গুনে গুনে বলুন, সময় নেই, বলুন। মেষ রাশির লগ্ন, মানে মেষ রাশি যেখানে যেখানে পড়ছে সেখানে। একদম, তাহলে এর ক্ষেত্রে মেষ রাশির ঘরটা হচ্ছে 9 নম্বর ঘর। এবার পিয়ালি চলে আসুন। পিয়ালি, বলুন। এবার যদি কারোর মকর লগ্ন হয়, এটা হচ্ছে 1 নম্বর ঘর। মকর লগ্নের হুম, ক্ষেত্রে 10 নম্বর ভাব কোনটা হবে? বলছি। তুলা। একদম, তুলা। আচ্ছা, আহ এবার অন্য কেউ, কাকে যেন ধরবো? অতনুবাবু আছেন? হ্যাঁ ম্যাম, বলুন। ধরুন একদম। কুম্ভ লগ্ন। কুম্ভ লগ্ন হলে সপ্তম ঘর, সপ্তম ভাবটা কত নম্বর রাশি হবে? গুনে গুনেই বলুন। কুম্ভ সপ্তম ম্যাম, সিংহ রাশি ঘর, পঞ্চম হাউস। হুম, আচ্ছা। ভবানী শঙ্কর বাবু আসুন। হ্যাঁ। এবার বলুন তুলা লগ্ন হলে পঞ্চম ভাব কত নম্বর রাশি হবে? কুম্ভ। একদম। তাহলে এই যে ভাব আমাদের মোটামুটি সবার আশা করি ক্লিয়ার হয়ে গেছে যে কিভাবে ভাব নির্ণয়টা হয়। প্রত্যেকটা লগ্ন সাপেক্ষে তার ভাবগুলো চেঞ্জ হয়ে হয়ে যায়। বাকি 1 থেকে 12টা ভাব, সেই ভাব থেকে আমরা কি কি বিচার করব, মানে যারই লগ্ন হোক না কেন, সেই লগ্নর 1 নম্বর লগ্ন থেকে আমরা কি বিচার করব, আর 10 নম্বর, মানে 1 নম্বর ভাব থেকে আমরা কি বিচার করব, আর 10 নম্বর ভাব থেকে আমরা কি বিচার করব। এটাই হচ্ছে ভাবের কারকত্বের মধ্যে পড়বে। তাহলে প্রথমে আমরা লিখে নিই, 1 নম্বর যে ঘরটা তাকে বলা হয় লগ্ন ভাব বা তনুভাব। ম্যাম, আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ। ম্যাম, যেমন আমার ছকে 4th হাউসে কেতু আছে, ঠিক হুম। আছে? এবার আমার রাশি হলো গিয়ে কুম্ভ, হুম। লগ্ন হলো গিয়ে মকর। হুম। এবার যেহেতু 4th হাউসে আছে, ফোর্থ তাহলে পড়ছে হলো মেষ, তাহলে কি মানে মানে মেষ রাশির অনুযায়ী কি মানে কেতু সেই হিসাবে কাজ করে? মেষ রাশি অনুযায়ী না, মেষটা হচ্ছে আপনার 4th হাউস, ওই হাউস। 4th হাউস থেকে কি কি বিচার করা হয় সেটা আজ আমরা শিখব। সেই ভাবের দেখুন, আপনি যদি বিচার করেন তাহলে আপনাকে হয়তো বারবার বাড়ি পাল্টাতে হয়েছে, বা কখনো ভাড়া বাড়ির থেকে, মানে এগুলো হয় যে বাড়ি পাল্টানো, ভাড়া বাড়িতে থাকা, নিজের বাড়ি ত্যাগ করে যাওয়া, বা মায়ের সঙ্গে মতের অমিল হওয়া, মনের অশান্তি থাকা, এইগুলো কেতু দিয়ে থাকে 4th হাউস, কারণ ফোর্থ থেকে আমরা এই ধরনের কারকত্বের বিচার করি। আপনার ক্ষেত্রে কি সেরকম কিছু হয়েছে? বা প্রাথমিক পড়াশোনায় কোনো বাধা আসে?
হ্যালো। আমি এতজন কথা বলে কি করে বুঝবো? হ্যালো। হ্যাঁ বলুন, আপনার কি সেরকম কিছু হ্যাঁ, হয়েছে? আমার যেরকম হয়েছে ম্যাম, আমি ভাড়া বাড়িতে ওরকম ছিলাম না, মানে আমাদের নিজস্ব বাড়ি। আচ্ছা, প্রতীক প্রতীক মিউট করো, প্রতীক মিউট করো। হ্যাঁ হ্যাঁ ম্যাম, বলুন, হুম। আমরা মানে আমাদের নিজস্ব বাড়ি ছিল, সেটাকে যখন আর কি মানে পুরো ভেঙে ফ্ল্যাট করা হচ্ছিল, হুম। তখন আমরা ভাড়া বাড়িতে ছিলাম, আবার আমরা ফ্ল্যাটে তারপর শিফট হয়ে গেছি। ওই যে বাড়ি চেঞ্জ হলো তো ওরকমই হয়। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ সেটা হ্যাঁ। আপনার অল্পকালীন হতে পারে, দীর্ঘকালীন হতে পারে। তারপরে দেখুন মন, 4 নম্বর ঘর থেকে মন মনেরও নিয়ে, বিচার হ্যাঁ করতে কি। মন, হ্যাঁ ভীষণ আপ ডাউন হয় মানে, এই এই বিচারগুলো ভীষণই আমরা হয় করবো, ওটা। ধীরে ধীরে করব। আচ্ছা হ্যাঁ, আর আচ্ছা পার্সোনাল চার্ট নিয়ে কিন্তু আমরা কেউ আলোচনা এরপরে আর করবো না, ঠিক আছে? কারণ আচ্ছা। আমরা ক্লাসের মধ্যে এই যদি 19-20 জন সবাই যদি একটা করে প্রশ্ন নিয়ে আর আবদার নিয়ে আসে, আমি তো না করতে পারবো না। আমার তো উচিত সবার প্রশ্নের উত্তর দেওয়া, তাহলে ক্লাস হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, ঠিক আচ্ছা, আছে ম্যাম, ঠিক ঠিক আছে, আছে। হ্যাঁ। সেটাই হচ্ছে বেশি করে। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। ম্যাডাম বলছিলাম আমার 11th হাউসে আছে, তাহলে পুরা লগ্ন, তাহলে লগ্নের সাথে কি সেটা পঞ্চম ভাবে হচ্ছে? এখন না আর কোনো প্রশ্ন দেব না, আপনারা সবাই মিউট করুন, আগে আমরা পড়াটা করে নিই। আচ্ছা, প্রথম ভাব থেকে আমরা বিচার, প্রথম ভাবকে আমরা বলি লগ্ন ভাব বা তনু ভাব। দ্বিতীয় নম্বর ভাবকে, 2 নম্বর ভাবকে আমরা বলি হচ্ছে ধনভাব। তৃতীয় নম্বর ভাবকে আমরা বলি সহজ ভাব বা ভাতৃভাব। চতুর্থ নম্বর ভাবকে আমরা বলি মাতৃভাব বা সুখস্থান। বা বন্ধুভাবও বলা হয়, বন্ধুভাব, মাতৃভাব এবং সুখস্থান। হ্যাঁ ম্যাম, বলছি এটা তো কালপুরুষের চার্ট অনুযায়ী বলছেন। না না, এটা কোনো কালপুরুষের চার্ট অনুযায়ী বলছি না, 12টা ভাবের কথা বলছি। যার যেটা লগ্ন সেটাই তার 1 নম্বর ভাব, তার পরের নম্বর হাউসটা হচ্ছে তার 2 নম্বর ভাব। এটাই এতক্ষণ ধরে বুঝালাম। এই ক্ষেত্রে যে চার্টটা আমি এঁকেছি, এটা হচ্ছে মেষ লগ্নের চার্ট, যেটা কালপুরুষের চার্টের সঙ্গে হুবহু এক, ঠিক আছে? কিন্তু যদি এই চার্টটার লগ্ন চেঞ্জ হয়ে যায়, যেটাই যার লগ্ন হবে সেটাই তার 1 নম্বর ঘর হবে, আর তার পরের ঘরটা তার 2 নম্বর হবে, তার পরের ঘরটা তার 3 নম্বর হবে, এরকম করে গিয়ে তার আগের ঘরটা মানে লগ্নের আগের ঘরটা হচ্ছে তার 12 নম্বর ভাব, ঠিক আছে? ম্যাম, 1 নম্বর ঘরটা কি বললেন ম্যাম? তোমার রেশমির লগ্ন জানা আছে? হ্যাঁ, কি লগ্ন? মিন। মিন। এটা হচ্ছে মিনের ঘর, তাই তো? হ্যাঁ হ্যাঁ তাহলে এই ক্ষেত্রে আমি এখানে কি লিখেছি, 12 লিখেছি তো। হ্যাঁ। 12 যদি কিনা মেষ লগ্ন হয়, তার হচ্ছে হুম মীন রাশিটা 12 নম্বর ভাব, ঠিক আছে? হুম কারণ এখান হুম থেকে গুণে দেখো, 1 2 3 এরকম করে গুণে যদি আসো, তাহলে এটা হচ্ছে তার 12 নম্বর ভাব। এবার হুম মনে করো তোমার হচ্ছে মীন লগ্ন। হুম মীন হচ্ছে 1 নম্বর, তোমার ক্ষেত্রে মীন হচ্ছে লগ্ন, সে হচ্ছে এক হুম নম্বর ভাব। তার হুম মানে মীন যাদের লগ্ন সেটা হচ্ছে এই ঘরটা তার 1 নম্বর ভাব, লগ্ন ভাব। হুম পরের ঘরটা হুম 2, তারপরে ঘরটা 3, তারপরে ঘরটা 4, তার ঘরটা 5, এই করে 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 এই ঘরটা হুম। অর্থাৎ কুম্ভর ঘর হবে তার ক্ষেত্রে 12, আচ্ছা। ঠিক আছে? যার যেটা লগ্ন হুম হবে সেটাই তার 1 নম্বর ভাব, আর তার পরের রাশিটা ঠিক তার দুই আছে। নম্বর ভাব, ঠিক আছে? হ্যাঁ আর কারো কোনো প্রশ্ন আছে ভাব সংক্রান্ত বুঝতে? ম্যাম, আচ্ছা, 1 নম্বর, ম্যাম 2 নম্বরে ধন ভাব, 1 নম্বরে কি ভাব হবে? তনু ভাব বা লগ্ন ভাব। আচ্ছা ম্যাডাম, ম্যাম, বলো। বলছি এটা শুধু লগ্নের ক্ষেত্রেই হবে, রাশির ক্ষেত্রে হবে না এই ভাব? না, শুধু লগ্ন থেকেই বিচার হয়, রাশি থেকে নয়। আচ্ছা। হুম। হুম। আচ্ছা ম্যাম, আমার তো মানে ধনু লগ্ন, তার মানে আমার সেকেন্ড ঘর হবে মকর। এক্স্যাক্টলি। আচ্ছা, ধনুটা হবে বেশ। 1 নম্বর ঘর, মকর হবে 2 নম্বর ঘর, এরকম করে করে 7 নম্বর ঘর, 8 নম্বর ঘর, 9 নম্বর ঘর, দশ আ- নম্বর ঘর আমাদের খুঁজতে হবে, ঠিক আছে? আচ্ছা। হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা কিতে ছিলাম? 4 নম্বর ঘরে ছিলাম, সুখস্থান, মাতৃস্থান বা বন্ধুস্থান। এবার 5 নম্বর ঘর, 5 নম্বর ঘরকে কি বলা হয়? 5 নম্বর ঘর হচ্ছে লার্নিং এর হাউস, এটা হচ্ছে পুত্র ভাব, পুত্র ভাব। 6 নম্বর ভাব থেকে বিচার হয় 6 নম্বর ভাবকে বলা হয় রিপু ভাব বা শত্রু ভাব।
7 নম্বর ভাবটাকে বলা হয় জায়া ভাব। 8 নম্বর ভাবকে বলা হয় নিধন ভাব। 9 নম্বর ভাবকে বলা হয় ভাগ্য ভাব বা গুরু ভাব। বা ধর্মভাবও বলা হয়। 10 নম্বর ভাবকে বলা হয় কর্মভাব। 11 নম্বর ভাবকে বলা হয় ইচ্ছাপূর্তির ভাব। এবং 12 নম্বর ভাবকে বলা হয় ব্যয় ভাব। এটুকু ক্লিয়ার হয়েছে? লেখা হয়েছে সকলের? ম্যাম আরেকবার একটু রিপিট করে দিন না। হ্যাঁ। 1 নম্বর ঘর হচ্ছে লগ্ন ভাব বা তনু ভাব। 2 নম্বর ঘর হচ্ছে ধনভাব। 3 নম্বর ঘর হচ্ছে সহজ ভাব। 4 নম্বর ঘর হচ্ছে মাতৃভাব বন্ধুভাব বা সুখস্থান। 5 নম্বর ঘর হচ্ছে পুত্রভাব। 6 নম্বর ঘর হচ্ছে রিপুর ভাব। 7 নম্বর ঘর হচ্ছে জায়ার ভাব। 8 নম্বর ঘর হচ্ছে নিধন ভাব। 10 নম্বর ঘর হচ্ছে কর্মভাব। 11 নম্বর ঘর হচ্ছে ইচ্ছাপূর্তির ভাব এবং 12 নম্বর ঘর হচ্ছে ব্যয় ভাব। ঠিক আছে এবার? ম্যাম জায়াটা কি? জায়া মানে স্বামী স্ত্রী। জায়া মানে স্ত্রী। আপনার ক্ষেত্রে আপনার পার্টনার যে। ম্যাম, হুম। ম্যাম সিক্সটা রিভু বললেন, এই, রিভু? না না না, রিপু রিপু, রিপু হয় না, সেই রিপু। রিপু, আচ্ছা আচ্ছা, রিপু। আর সেভেন্থ এইটটা একবার বলুন। জায়া, জায়া ভাব। এটা কি জায়া মানে সেভেন্থ? হচ্ছে, সেভেন্থ হচ্ছে জায়া। জায়া মানে হচ্ছে স্ত্রী, অর্থাৎ ওইখান থেকে স্পাউসের বিচার করা হয়, বৈবাহিক সম্পর্ক। আচ্ছা। আর এইট? নিধন ভাব। নিধন, ওকে। হয়েছে? লেখা হয়েছে? ম্যাডাম, আর নাইন্থ কি? নিধন ভাব মানে কি? মানে হচ্ছে মৃত্যু। নিধন মানে হচ্ছে মেরে ফেলা, নিহত হওয়া। ও, আচ্ছা। আচ্ছা, এবার এই যে আমরা 12খানা ভাবের নাম জেনে গেছি যে কোন ভাব থেকে কোন ভাবকে কিভাবে ডাকা হয়, তাই তো? এবার আমরা বিচার করব যে এই প্রত্যেকটা ভাব থেকে আমরা কি কি বিচার করব। তার মানে একটা মানুষ তার সমস্যা নিয়ে আসলো, তার জীবনের সমস্যা সে বলছে যে আমার কাজের ক্ষেত্রে সমস্যা হচ্ছে, বা আমার স্বামী স্ত্রী সম্পর্কর মধুরতা নেই, বা আমার সন্তান প্রাপ্তি হবে কিনা, বা আমার সন্তানের পড়াশোনাটা দেখুন, বা আমার ব্যক্তিগত জীবনে পড়াশোনাটা কেমন হবে, আমি চাকরি কেমন কবে পাবো, বা আদৌ পাবো কিনা, আমার ব্যবসা ভালো হবে কিনা, বা শরীর স্বাস্থ্য আমার কেমন যাবে, দেখুন আমার ব্যাংক ব্যালেন্স কেমন হতে পারে, আমার একজন বেস্ট ফ্রেন্ড আছে তার সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে গেছে, বন্ধুত্ব কবে ঠিক হবে, আমি প্রেম করছি, প্রেম প্রেম থেকে আমার বিয়ে হবে কিনা, বা আমার ব্রেকআপ হয়ে গেছে, আমার প্রেমিকা আমার জীবনে ফিরে আসবে কিনা, বা ধরুন আমার শ্বশুর বাড়ির সঙ্গে আমার সম্পর্ক কেমন হবে, বাবা মায়ের সাথে আমার সম্পর্ক কেমন হবে, বাবার শরীর স্বাস্থ্য কেমন যাবে। এই যত প্রশ্ন মানুষের জীবনে থাকতে পারে, এই সমস্ত প্রশ্নের উত্তর আমাদের খুঁজে বের করতে হবে এই 12খানা ভাব থেকে। এই 12খানা ভাবের মধ্যে সেই সমস্ত প্রশ্নের উত্তর লুকোনো আছে। তাহলে এবার আমরা জেনে নেব যে কোন ভাব থেকে আমরা কোন কোন প্রশ্নের উত্তর খুঁজে পাবো। প্রথম ভাব অর্থাৎ লগ্ন ভাব থেকে কি কি বিচার করা হয়? লগ্ন ভাব থেকে বিচার করা হয় আপনাকে, আপনার নিজের শরীর। সর্বপ্রথম আপনার শরীর, আপনার গড়ন, আপনার বর্ণ, আপনার ব্যক্তিত্ব, হাব ভাব, চলা বলা। বলা বলতে ওই চলন বলন, সেই অর্থে বলা আর কি, চলন বলন। চারিত্রিক বৈশিষ্ট্য, চারিত্রিক স্বভাব, ভ্রুর ওপর থেকে শুরু করে মাথার শীর্ষভাগ পর্যন্ত, বয়সের পরিমাণ, সুখ দুঃখ, আপনার নাম যশ, আপনার নিজের সম্পর্কে যাবতীয় যা কিছু, সব বিচার করা হয় এই 1 নম্বর ঘর থেকে।
আপনার শরীর স্বাস্থ্য কেমন হবে, আপনার ফিটনেস কেমন হবে, এই সমস্ত কিছু। শরীরস্থ কোনো চিহ্ন যদি থাকে, মানে যেটাকে বার্থ, কি বলে, জরুল। হ্যাঁ ওই ধরনের কোনো বার্থ চিহ্ন, মার্ক। বার্থ, বার্থ মার্ক। কোনো রকম জরুল হলো কি, তিল হলো কি, কোনো রকম জন্ম থেকে কোনো কাটা দাগ আছে, এই ধরনের যা কিছু আর কি, সেটাও আমাদের লগ্ন থেকেই বিচার হয়। আপনার জীবনী শক্তি কিরকম ভাব, মানে কতটা আপনার জীবনী শক্তি আছে আর কি, সেটা, এই সমস্ত কিছুর বিচার হয় হচ্ছে প্রথম নম্বর ঘর থেকে। বুঝতে হবে কাল পুরুষের প্রথম ঘর থেকে নয়, আপনার লগ্ন সেটাই হচ্ছে আপনার প্রথম ঘর, সেই ঘর থেকে এই বিচারগুলো করা হয়। এই পর্যন্ত সবার হয়েছে? ফার্স্ট ভাবটা লগ্ন ভাব লেখা হয়েছে। হ্যাঁ ম্যাম। এবার এবার 2 নম্বর ভাব। 2 নম্বর ভাব থেকে আমরা বলেছি কি ধন ভাব। ধন কথার অর্থ সম্পত্তি, অর্থাৎ এই ঘর থেকে সম্পদের বিচার করা হয়, আপনার আয়, আপনার যে ডেলি ইনকামটা, অর্থ, আপনার কেমন অর্থ হবে, এখান থেকে ব্যাংক ব্যালেন্স বিচার করা হয়, এখান থেকে সোনা দানা, যে রত্ন ইত্যাদি, সেগুলোর বিচার করা হয়, এখান থেকে বিচার করা হয় আপনার খাদ্য অভ্যাস কেমন, কি ধরনের খাবার খেতে আপনি পছন্দ করেন, এখান থেকে বিচার করা হয় আপনার শৈশব, ছোটবেলাটা কেমন কেটেছে, এখান থেকে বিচার করা হয় আপনার পরিবার, অর্থাৎ নিকট কুটুম্ব, বিয়ের আগে আপনার বাপের বাড়ির পরিবার, আর বিয়ের পরে আপনার বাপের বাড়ি প্লাস আপনার শ্বশুর বাড়ির যে নিকট কুটুম্ব, সেইগুলো। এখান থেকে বিচার করা হয় আপনার কথা কেমন হবে, বাক শক্তি না, বাক্যের যে গুণাবলী, আপনি মধুরভাষী হবেন না, আপনি কর্কশভাষী হবেন না, আপনি উচ্চভাষী হবেন, সেই বিচারগুলো এই 2 নম্বর ভাব থেকে করা হয়। স্নেহ, এই ঘর থেকে স্নেহের বিচারও করা হয়। পরিবারের নতুন সদস্য, তার বিচারও করা হয় এই ঘর থেকে। আচ্ছা, ভ্রু থেকে, এই যে আগের 1 নম্বর ঘরটা বলেছিলাম যে ভ্রু থেকে উপরের, আর এটা হচ্ছে ভ্রুর নিচ থেকে শুরু করে গলা পর্যন্ত, এই এই অঙ্গটুকুর বিচার হয়। আমরা আগে যেমন কালপুরুষের ফার্স্ট হাউস সেকেন্ড হাউস থেকে যে যে অঙ্গের বিভাজনটা পড়েছিলাম, এখানেও ফার্স্ট হাউস সেকেন্ড হাউস থেকে পরপর সেই রকম ভাবে ওই অঙ্গের বিভাজনটা হবে। আপনাদের নিশ্চয়ই মনে আছে রাশিগতভাবে আমরা যে বিভাজনটা করেছিলাম, অঙ্গের বিভাজন, মেষ হলে কি হবে, বৃষ হলে কি হবে, মনে আছে? আচ্ছা, তো সেকেন্ড হাউস হলো, এবার হচ্ছে থার্ড হাউস। থার্ড হাউসটাকে কি বললাম, সহজ ভাব, ভাতৃভাব। তাহলে এখান থেকে বিচার করা হয় অনুজের, অর্থাৎ ছোট ভাই এবং বোন, আপনার প্রতিবেশী, আপনার পরাক্রমতা, সাহস, লড়াই করবার ক্ষমতা, যোগাযোগ, প্রতিবেশী, দূর সম্পর্কীয়, দূর সম্পর্ক অতিথি, মানে এই সেকেন্ড হাউস থেকে দেখলাম নিকট আত্মীয়, আর থার্ড হাউস থেকে দেখা হয় দূর সম্পর্কের যে আত্মীয় তাদের। অঙ্গের এই গলার নিচের অংশ, অর্থাৎ ঊর্ধ্ব বুক থেকে হাতের আঙুল পর্যন্ত। শর্ট ট্রিপ মানে ছোটখাটো যে ভ্রমণগুলো। ধৈর্য, দল, মানে যে কোনো রকম সংগঠন আর কি। সোশ্যাল মিডিয়া, নকল করা বা মিমিক্রি করা। এটা গেল 3 নম্বর ভাব থেকে আমরা বিচার করি। এবার 4 নম্বর ভাব। 4 নম্বর ভাব বললাম সুখস্থান, মাতৃস্থান, অর্থাৎ প্রথমেই এখান থেকে বিচার করব মা এবং মাতৃস্থানীয় ব্যক্তিত্বের। আমার ইমিডিয়েট ফ্যামিলি, আমার বাড়ি, আমার গাড়ি অর্থাৎ 4 চাকা, আমার মন, আমার মানসিক শান্তি,
প্রাথমিক শিক্ষা, ক্ষেত খামার, ভূমি, জলাশয় কবর, শ্মশান, স্থাবর সম্পত্তি এবং বন্ধু। এই বিচারটা আমরা, ম্যাম, হ্যাঁ, ম্যাম শ্মশান কেন? শ্মশান কেন জানি না, ফোর্থ হাউস থেকে বিচার হয় সেটা সেটা জানি। মানে ওটা আচ্ছা আমাদের আচ্ছা। আলটিমেটলি গৃহ, মানে ধরুন যদি এরকম ভাবে বিচার করি যে আপনার ইমিডিয়েট বাড়িটা, এই যেমন আপনি হুম যখন জীবিত অবস্থায় আছেন হুম। এইটাই আপনার পার্মানেন্ট বাড়ি যেটাই আপনি বসবাস করছেন, আর হ্যাঁ, আপনি যখন দেহ রাখবেন তখন আপনার যেটা পার্মানেন্ট। সেটা তখন পার্মানেন্ট হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা, 4 নম্বর হলো। এবার 5 নম্বর ঘরে চলে আসুন। 5 নম্বর ঘর হচ্ছে পুত্রভাব, অর্থাৎ সন্তান সন্ততির ঘর এটা। আপনার সন্তান ভাগ্য কেমন, আপনার নিজস্ব বুদ্ধি, আপনার নিজস্ব প্রতিভা, আপনার ট্যালেন্ট, আপনার লার্নিং স্কিল, মন্ত্রপাঠ, ইষ্ট দেবতা, পূর্ব পুণ্য ফল বা পূর্ব পুণ্য ভাব, প্রতিযোগিতায় হেরে যাওয়া, রুচিবোধ এবং প্রেম, সেটার বিচার করা হয় 5 নম্বর ভাব থেকে। এরপর আসবো 6 নম্বর ভাবে। 6 নম্বর ভাব থেকে আমরা কি বললাম, যে ষড়রিপু, রিপু ভাব। আমরা রিপু জানি, ষড়রিপু হয় কি কি, কাম ক্রোধ মোহ, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এই ছটা, কাম কাম ক্রোধ লোভ মোহ মদ আর মাৎসর্য। এই যে ষড়রিপু, এই ষড়রিপুর থেকে কিন্তু পাপের সৃষ্টি। আমাদের এই জগতের মধ্যে যত রকম পাপ হয় সেই পাপের আতুর ঘর হচ্ছে এই 6 নম্বর ঘর। কারণ এই ঘর থেকেই আমাদের এই ষড়রিপুর বিচারটা হয়। মানে যে ছখানা রিপুর কথা বললাম তার মধ্যে মানে সর্বপ্রথম আমরা কাকে মনে করব, সর্বপ্রথম আমরা মনে করব হচ্ছে লোভ। সেই লোভ, মানে বর্তমান এই যে কলিযুগে লোভ নেই এমন কোনো মানুষ নেই। কিরকম লোভ? আপনি বলবেন না ম্যাম আমার তো কোনো লোভ নেই, অবভিয়াসলি আছে। এক একজন মানুষের এক এক রকম লোভ। কিরকম, কারোর হয়তো নামের লোভ, কারোর হয়তো যশের লোভ, কারোর হয়তো সম্মানের লোভ, কারোর প্রতিপত্তির লোভ, কারোর টাকার লোভ, কারোর পয়সার লোভ, কারোর হয়তো সম্পত্তির লোভ। কিন্তু লোভ প্রত্যেকটা মানুষেরই আছে, সেটা কিছু না কিছু লিপ্সা। লোভ থেকে তৈরি হয় লিপ্সা, অর্থাৎ পাওয়ার ইচ্ছা। এই লিপ্সায় যখন কোনো কিছু বাধা প্রাপ্ত হয়, মানে কেউ এসে বা কোনো পরিস্থিতি এসে যখন বাধা সৃষ্টি করে, তখনই আমাদের মধ্যে কিন্তু ক্রোধের উৎপত্তি হয়। তাহলে লোভের পরে চলে আসলো এই ক্রোধ। এই যখন ক্রোধ হচ্ছে তখনই কিন্তু আমাদের বুদ্ধি বিভ্রম ঘটছে, এবং এই ক্রোধের থেকে কিন্তু যে ব্যক্তি আমাদের বাধা দিল সেই ব্যক্তি হয়ে গেল আমাদের শত্রু। তাহলে এই যে কাম, ক্রোধ কাম তো আমরা জানি, অবভিয়াসলি যে কোনো কিছুকে কামনা করাই হচ্ছে কাম। সেই কাম ক্রোধ মোহ অ্যাটাচমেন্ট, যে কোনো কিছুকে নিয়ে পড়ে থাকি, এই যে আমরা সারাদিন ফোনের মধ্যে ডুবে ডুবে বসে থাকি, কিচ্ছু প্রাপ্তি নেই ওখান থেকে, কিন্তু আমরা ওর সঙ্গে অ্যাটাচ হয়ে গেছি, ফোন থেকে আমরা বেরোতেই পারছি না। আজ থেকে 10 বছর আগে স্মার্টফোন যখন ছিল না তখন কি আমাদের দিন কাটতো না? অবভিয়াসলি কাটতো। কিন্তু এখন আমরা আর বেরোতে পারছি না, এই যে অ্যাটাচমেন্টটা তৈরি হচ্ছে। তো এই রকম ভাবে যে ষড়রিপু, সেই ষড়রিপুর বিচারটা আমরা এই ঘর থেকে করি। শত্রুতার বিচার যেটা বললাম, সেই শত্রুতার বিচারটাও আমরা 6 নম্বর ঘর থেকেই করি। আমার শত্রু হবে কিনা, আমার কোনো গোপন শত্রু আছে কিনা, বর্তমানকালে আমার সঙ্গে শত্রুতা করা হচ্ছে কিনা, কোনো শত্রু থাকলে সেই শত্রুর থেকে আমি মুক্তি পাবো কিনা, শত্রু আমার কতখানি ক্ষতি করতে পারে, আলটিমেটলি কি আমি শত্রুর উপরে জয়লাভ করতে পারবো না শত্রু জয়লাভ করে যাবে। এই যে যত রকম প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর দেবেই 6 নম্বর ঘর। আর কি, ঋণ। যখনই আমরা আমাদের লোভকে নিয়ন্ত্রণ করতে পারবো না, আমার ইচ্ছে হচ্ছে
যে বর্তমান সময়ে আমার যা কর্মজীবনের ব্যস্ততা, তাতে যদি একটা নিউ টাউনে একটা 2 BHK 3 BHK ফ্ল্যাট হতো, খুব ভালো হতো। এবার আমার যে ইনকাম সেটা হয়তো সেটাকে সাপোর্ট করছে না। আমি হয়তো একটা 1 BHK কে এফোর্ড করতে পারি, কিন্তু আমার লাগবে 3 3 BHK। এটা তো লোভ, ওই এই সুখের প্রাপ্তির একটা লোভ তৈরি হলো। এবং এই লোভটাকে আমি ফলপ্রসূ করার জন্য কি করলাম, নিয়ে নিলাম একটা ব্যাংক লোন। তো লোভের থেকে কিন্তু জড়ালো আমার ঋণ, লোন। এবার এটা তো আমি একটা নেগেটিভ ভাবে দেখলাম, কিন্তু প্রচুর মানুষের অনেক গঠনমূলক কাজের জন্য লোনের দরকার হয়। সে একটা ব্যবসা করবে, লোনের দরকার আছে। বাড়িতে কোনো রোগ ব্যাধি হয়েছে, উপস্থিত হয়েছে, আমি সেখান থেকে নিজেকে রেস্কিউ করব, তো সেই কারণে লোনের দরকার হতে পারে। তো লোন পাবো কি পাবো না, বা পেলে সেটা আমার জন্য ক্ষতিকর হবে না সুখকর হবে, আহ, এই সমস্ত যে বিচার, সেটাও কিন্তু এই 6 নম্বর ঘর থেকে বিচার করা হয়। এরপরে হচ্ছে লিটিগেশন, আইনি ঝামেলা। বিয়ে করেছিলাম, বিয়ে বিয়ে করার পরে বউয়ের সঙ্গে প্রথমে মানসিক ছাড়াছাড়ি হলো। এরপরে বউয়ের বাড়ির থেকে 498 কেস করে দিয়েছে। এই কেসটা আমার জন্য কি হবে, মানে কি ফল দেবে? আলটিমেটলি আমি ফাঁসবো, নাকি সামান্য কিছু ওই টাকা পয়সা দিয়ে ছাড়িয়ে নিয়ে নিয়ে আসতে পারবো, নাকি এই হবে সেই হবে তেই হবে, যত রকম লিটিগেশন, সেই লিটিগেশনের উত্তর আমরা এই 6 নম্বর ঘর থেকে পাবো। লোন গেল। এরপরে হচ্ছে স্পোর্টস। যে সমস্ত স্পোর্টস, খেলাধুলো, যেটা হচ্ছে আউটডোরে হয়, মাঠে হয়, সেই ধরনের খেলাধুলো এই ঘর থেকে বিচার করা হয়। ইনডোর গেমটা ছিল 5th হাউস থেকে। যারা ঘরে বসে খেলতে পছন্দ করে, দাবা, লুডো, আহ, বা ঘরে বসে যে ধরনের ক্যারাম ইত্যাদি খেলা হয়, সেটা হচ্ছে 5th হাউস থেকে বিচার করা হয়। আর 6th হাউস থেকে বিচার করা হয় আউটডোর গেমের। তার মানে যদি কেউ প্রশ্ন করে যে আমি স্পোর্টসে উন্নতি করতে পারবো কিনা, আমি স্পোর্টসটাকে আমার কেরিয়ার বানাতে চাই, তো সেটা কতটা ফলপ্রসূ হবে, সেই বিচারটা আমরা এই ঘর থেকে করে থাকবো। এই ঘর থেকে বিচার করা হয় চাকরির, সার্ভিস, যে কোনো ধরনের চাকরি, সেটা সেটা সরকারি চাকরিও হতে পারে, সেটা আপনার 5,000 টাকার স্যালারির চাকরিও হতে পারে। যে কোনো রকম সার্ভিসের বিচারটা এই ঘর থেকেই করা হয়। সার্ভিস থেকে আমরা যেরকম দেখলাম যে চাকরির বিচারটা করছি, চাকরির বিচারটাও এই ঘর থেকেই করা হয়। মানে আমার আন্ডারে যে কাজ করবে, সেই মানুষটা কেমন হবে, ছোট মামা ছোট মামির বিচারটা এই ঘর থেকে করা হয়। আমার পোশাক পরিচ্ছদ কেমন হবে, সেই বিচারটাও এই ঘর থেকে করা হয়। চোর, চুরি হবে কিনা, সেই বিচারটাও এই ঘর থেকে হলো। মানে আমার বাড়িতে চুরি হয়ে গেল, দেখুন তো চুরিটা কিরকম ভাবে হয়েছে, বা সিসিটিভি নেই ধরুন, চুরি হয়েছে আদৌ নাকি আমি এই জিনিসটা হারিয়ে ফেলেছি, তার বিচারটাও আমি এই ঘর থেকে করব। হুম। আচ্ছা, আর কি, সেবা। সেবা মানে যারা ভলেন্টিয়ার হয় আর কি, সেই সেবার ভাবটাও হচ্ছে এই ঘর থেকেই হয়। আচ্ছা, ডেইলি রুটিন, একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে ডেইলি রুটিন, যেটা আমাদের বর্তমান জীবনে প্রত্যেকটা মানুষেরই ভীষণভাবে মানে নড়বড়ে। মানে যারা অফিস যাত্রা করেন ডেইলি একটা নির্দিষ্ট টাইমে, তারা ছাড়া যারা সাধারণ জীবনযাপন করেন, তাদের মধ্যে ডেইলি রুটিনের কিন্তু খুবই মানে সঠিক অভ্যাসের অভাব দেখা যায়। আর এই ডেইলি রুটিন যদি ঠিকঠাক না হয়, মানে এই যে 6th হাউসের যে ঘরটা, না আমার মতে যতগুলো ঘর আছে, এই ঘরের মধ্যে প্রত্যেকটা ঘরই তো ইম্পর্ট্যান্ট, কিন্তু ওই 6th হাউসের গুরুত্ব না ভীষণ রকম। মানে একটাই 6th হাউস, এই ঘরটাই কিন্তু আপনার পুরো মানে 6th হাউসের অ্যাক্টিভিটি, যদি সঠিক অ্যাক্টিভিটি আমরা না করতে পারি, 6th হাউস একা আমাদের পুরো লাইফটাকে ঘেঁটে দিতে পারে। ছোট্ট করে একটা জিনিস বলি, এই যে যেমন বললাম যে ডেইলি রুটিন, ধরুন আহ, শাস্ত্র বলছে সূর্য উদয়ের 2 মুহূর্ত আগে সোজা ত্যাগ করতে। 1 মুহূর্ত মানে 2 মুহূর্ত অর্থাৎ 48 মিনিট হয়। তাহলে ওভারঅল যদি 5টা সাড়ে 5টার সময় সূর্যোদয় হয়, তাহলে তার আগে 2 মুহূর্ত 48 মিনিট, ওই 4টে 15 20 এরকম একটা টাইমে আমাদের বিছানা পরিত্যাগ করা উচিত। সেটা আমরা খুব কম মানুষই পারি। 100 জনের মধ্যে হয়তো গুনে বেছে 15 16 জন করে, বাকি আমরা সবাই সকাল 8টা পর্যন্ত ঘুমোতে অভ্যস্ত। তার মানে সূর্য উদয়ের থেকে আমরা 8টার সময় যখন ঘুম থেকে উঠছি, সূর্য উদয়ের হয়ে গেছে 5টার সময়। তাহলে আমরা তো এই সৌর মানে এই সৌর আহ, অভ্যাসে অভ্যস্ত, ভারতবর্ষের যে সিস্টেম, 5টা সাড়ে 5টায় সূর্য উঠছে, আমরা নিজেরা ঘুম থেকে উঠছি 8টায়। তাহলে সূর্য থেকে আমরা 3 ঘন্টা লেটে জীবনযাপন শুরু করলাম। সূর্য কিন্তু নির্দিষ্ট টাইমে সন্ধ্যে সাড়ে 6টার সময় ডুবে যাবে। আমাদের কিন্তু দৈনন্দিন জীবনের কার্যকলাপ তখনও শেষ হয়নি। আমাদেরকে টানিয়ে 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 নিয়ে চলে যেতে হচ্ছে রাত 1টা 1:30, কেউ 3টের সময়ও ঘুমোচ্ছি।
কেউ সত্যি সত্যি কাজ করে ঘুমাচ্ছি, কেউ ফোন স্ক্রোল করে করে রিল দেখে দেখে ঘুম আসছে না, ফোনটা রাখছি আবার ধরছি, রিল দেখছি আবার দেখছি, উফ ফ্রাস্ট্রেশন, ঘুম আসছে না আবার ফোন দেখছি, এই করে করে 3টে বাজিয়ে ফেলছি। তো যখন আমরা 3টে বাজাচ্ছি আমার রাত্রের ঘুমটা হচ্ছে না, আলটিমেটলি কি হবে? স্বাভাবিক নিয়ম কি বলে, পেটে সমস্যা হবে। ঘুম যখনই হচ্ছে না, আমার ব্রেনটা ঠিকঠাক, ওদিকে সকালবেলায় আমার অফিস যেতে হবে, 8টায় উঠতেই হবে, কর্মকাণ্ড তো পড়ে রয়েছে, মহাযুদ্ধ। তো পেটের সমস্যা, পেটের সমস্যা হলে পেটের সঙ্গে সাধারণভাবে মাথার সমস্যা। তাহলে মাথা আমরা এইমাত্র বিচার করলাম কোথায়, মানে মাথা যন্ত্রণা হয়ে থাকা, উফ কাজে মন লাগছে না, অল্পতেই রেগে যাচ্ছি, রিয়াক্ট করে ফেলছি, মন সংযোগে অভাব। সেটা কত কত নম্বর হাউস থেকে করলাম? ওই যে 1 নম্বর হাউস থেকে। দেখুন, 6-এর সঙ্গে সরাসরিভাবে এক কিন্তু নেগেটিভ রেজাল্ট দেওয়া শুরু করলো। যখনই আপনার মাথা গরম হচ্ছে, আপনাকে যদি কেউ ভালোভাবেও একটা কথা জিজ্ঞেস করবে, তো আপনার কিন্তু মেজাজ গরম হয়ে যাচ্ছে, আপনি সঙ্গে সঙ্গে একটা কটু বাক্য বলে ফেলছেন, মানে আপনার বাক্যের মধ্যে কিন্তু নিয়ন্ত্রণ থাকছে না, এটা সাধারণ কথাতেও আপনার রাগ হয়ে যাচ্ছে। দিলেন আপনি সেকেন্ড হাউসটাকে ড্যামেজ করে। সেই দিনের জন্য সেকেন্ড হাউস যখন ড্যামেজ করছেন, তাহলে সেকেন্ড হাউস থেকে আমরা এইমাত্র কি পড়লাম? ধনভাব। কোনো না কোনো রকম ভাবে আপনার আয় বিঘ্নিত হবে। কেন? ওই যে মনোসংযোগ করতে পারছেন না, কাজটা আপনি সঠিকভাবে করতে পারছেন না, তাতে করে আপনার যে আর্নিং এর জায়গাটা ছিল, সে জায়গাটা ডিস্টার্ব হয়ে গেল। তাতে করে কি হলো? মানসিক সুখ, মানসিক স্বাচ্ছন্দ্য নষ্ট হয়ে গেল। 4 নম্বর ঘরটাকেও আপনি ড্যামেজ করে ফেললেন। এবার 5 নম্বর থেকে কি দেখেছিলাম? প্রতিভা। যখনই মনে শান্তি নেই, যখন মেজাজ গরম আছে, তখন আপনার প্রতিভা বিকাশের আর মনের ইচ্ছা থাকে? সে তো আপনি ইন্টেলিজেন্ট হলেও ভুল করবেন, করে ফেললেন 5 নম্বর জায়গাটা ঘেটে দিলেন। বা যদি আপনি প্রেমিক প্রেমিকা হয়ে থাকেন, প্রেমে রয়েছেন, তো সারাদিন আপনার এত বাজেভাবে যাচ্ছে, তখন কি আর প্রেমিকের চোখের দিকে তাকিয়ে চাঁদের বর্ণনা করতে ইচ্ছে করবে? করবে না। তাহলে 5 নম্বর ঘরটাও ঘাটলো। 6 নম্বর ঘর, এখান থেকে আমরা কি দেখলাম? যে আমাদের ডেলি রুটিন। তাহলে একটা ডেলি রুটিন আমাদের বাকি আরো এই পাশের ঘরগুলো আমরা বিচার করতে পারবো, মানে এর সাথে লিঙ্ক করতে পারবো, যেহেতু এখনো পড়িনি, তাই জন্য আমি এ পাশের ঘরগুলোকে লিঙ্ক করলাম 1 থেকে 5 পর্যন্ত। তো এই একমাত্র 6 নম্বর ঘরে শুধু ডেলি রুটিন আমাদের কিন্তু 12টার 12টা ভাবেই বিনষ্ট করতে পারে, বা ওর যে নেগেটিভ ইম্প্যাক্ট প্রত্যেকটা হাউসকে, সেটা দিতে পারে। তো আজকে আমাদের 6 নম্বর ঘর, আর একটা ঘর আমরা পড়বো, সেটা হচ্ছে, না 6 নম্বর ঘর অব্দিই পড়ি, তাহলে আর 6টা বাকি থাকবে, সেটা পরের দিন আমরা দিয়ে শুরু করব। এই পর্যন্ত কারোর কোনো কিছু বুঝতে অসুবিধা আছে? কারোর কি কোনো ম্যাম প্রশ্ন? ম্যাম 6 নম্বর ঘরটা চাকরির ঘর বললেন, কিন্তু 10 নম্বর ঘরটা তো কর্মের ঘর, তাহলে কি কর্ম, ওই যার কর্ম যার কি অন্য জীবনে কোনো? যার জীবনে চাকরি নেই, যা যে ব্যবসাও করে না, তাহলে কি সে কর্ম করে না? আচ্ছা, এটা অন্য কর্ম, ডেলি কোনো কর্ম, জীবনযাপনের কর্ম। যে কোনো কর্ম। ম্যাম, হ্যাঁ, ম্যাম 9th হাউসটা কি ভাব বললেন আরেকবার একটু বলুন। মানে বলিনি আমি 9, আমি 6 পর্যন্ত বলেছি। না না, ওইটা না, কি ভাব মানে যেটা ও, বলছেন না, কর্মভাব, ইচ্ছাপূর্তি ভাগ্যভাব, ভাব। ভাগ্যভাব বা ধর্মভাব। কর্ম হচ্ছে যে কোনো কর্ম, সেটা আপনার কার্মিক কর্মও হতে পারে, অথবা আপনার কর্মা যেটা বলি সেটাও হতে পারে। চাকরি এবং ব্যবসা এছাড়াও তো আরো বহু রকম কাজ আছে। সেই সমস্ত কাজ, যা কিছু যেটা করে, সেটার বিচার করা হয় 10ম হাউস থেকে। যে 10ম হাউসটা রিলেট করে তার কর্মজীবনটা কেমন হবে। এবার কর্মজীবনটা কেমন হওয়ার পরে প্রশ্ন আসবে, আমি চাকরি করব না ব্যবসা করব। মূলত এখন এই দুটোর উপরেই মানুষ ফোকাস করে, যে চাকরি করব না ব্যবসা করব। তখন আমাদের বিচার করতে হয় যে সে চাকরি করবে না বিচার করবে, ব্যবসা করবে। চাকরির বিচারটা আমরা তখন করব 6th হাউস থেকে। ক্লিয়ার? হ্যাঁ, ঠিক আছে ম্যাম। ওকে। তাহলে আমাদের আজকের পড়াশোনা এই পর্যন্ত। আজকের এই ক্লাসটা কিন্তু আমি ইউটিউবে ছাড়বো না, এটা আমি আপনাদের গ্রুপে দিয়ে দেবো। আর এই এই যে আমাদের মাঝখানের একটু ওই ধরনের আলোচনা, নেক্সট দিন কিন্তু আমরা আর করব না। ঠিক আছে? সবাই সকলকেই অনুরোধ সেটার জন্য। এমন কিছু আলোচনা করে হ্যালো ফেলবো। ম্যাম। হ্যাঁ, বলুন। আচ্ছা ম্যাম, আমি একটা জিনিস পেয়েছিলাম আপনার, আমি অনেকদিন থেকে জিজ্ঞেস করবো ভাবছিলাম আপনাকে, হুম, করতে পারিনি। জানান, একটা রেকর্ড কষ্ট। বাচ্চা মেয়ে